ঊনবিংশ শতকের বাংলা শিশু সাহিত্য এই বিষয়টা নিয়ে আমাকে এভাবে আন্তর্জালিক আলোচনায় অংশগ্রহণ করবার জন্যে, কথা বলবার জন্যে অনুরোধ করায় আমি ধন্যবাদ দিই আসানসোল গার্লস কলেজের বাংলা বিভাগকে এবং বাংলা বিভাগের পক্ষে এর বিভাগীয় প্রধানকে। এই বিষয়টি আমাদের জন্যে খুব একটি প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয় বিষয়। ভিত্তি ছাড়া কখনো কোনো দালান হয় না। তো ঊনবিংশ শতকের যে বাংলা শিশু সাহিত্য, এটিরও কিন্তু একটি ভিত্তি আছে এবং এটির একটি পশ্চাৎভূমি আছে। তো আমাদের বাংলায় ছড়া, রূপকথা এগুলো প্রাচীনকাল থেকে প্রচলিত। তো আমরা রবীন্দ্রনাথের লোকছড়ায় বহু এমন ছড়ার সন্ধান আমরা পাই। দীনেশচন্দ্র সেন এমন অনেক কাজ করেছেন, লোককাহিনী সংগ্রহ করেছেন। ময়মনসিংহ গীতিকা, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের যে ঠাকুরমার ঝুলি, এগুলো প্রমাণ দেয় যে আমাদের লোকসাহিত্যের ঐতিহ্য কত গুরুত্বপূর্ণ, কত পুরনো। এই যে লোকমুখে প্রচলিত যেসব সাহিত্য উপাদান এবং সাহিত্য ছড়িয়েছিল, সেগুলোর বৈশিষ্ট্য হলো যে এগুলোর রচয়িতাদের নাম আমরা পাচ্ছি না, রচয়িতাদের নাম বিস্মৃত। লিখিত ভাষ্য ধারাবাহিকভাবে এবং অপরিবর্তিতভাবে ধরে রাখার কোনো ব্যবস্থা হয়নি। এই দুটো। তৃতীয় হচ্ছে, উপাদানের স্বদেশিকতা ছিল, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এশিয়ার কোনো কোনো অন্যান্য অঞ্চলের সাহিত্যের প্রভাবও ছিল, তবে ইউরোপীয়, বিশেষ করে ইংরেজি সাহিত্যের প্রভাব এতে ছিল না। আর চতুর্থ হলো, এই সাহিত্যের শ্রোতা ছিল কিন্তু পাঠক ছিল না। ঊনবিংশ শতকে এসে আধুনিক ধারায় ছোটদের জন্যে সাহিত্য রচনার একটা ধারাবাহিক প্রচেষ্টা আমরা দেখলাম। তো শিশু সাহিত্য কী, এটি সম্পর্কে বিশদ পর্যালোচনায় আমরা এখন যেতে চাইছি না, সেটি অন্য আলোচনার বিষয়। তবে খগেন্দ্রনাথ মিত্র বিদ্যালয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে রচিত সাহিত্যকে শিশু সাহিত্য বলেছেন। আবার আরও অনেকে অনেক কথা বলেছেন, যেমন 18 বছর বয়স পর্যন্ত যাদের বয়স, শিশু ছেলে বা মেয়ে, এদেরকে আমরা শিশু কিশোর এই শ্রেণীর মধ্যে ফেলতে পারি। তো কাজেই এদের জন্য রচিত যে সাহিত্য, সেটি শিশু সাহিত্য। তো এর বয়সভিত্তিক বিভাজনে তাহলে দেখা যাচ্ছে যে শিশুদের জন্য একটি সাহিত্য আছে, কিশোরদের জন্য সাহিত্য আছে। তো ঊনবিংশ শতকের শুরুর দিকেই কিন্তু আমাদের এই আধুনিক লিখিত শিশু সাহিত্য রচিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। তখন সুযোগ সৃষ্টিটা কেন হলো? সপ্তদশ শতকে তো হলো না। তো এখন এই সুযোগটা সৃষ্টি হলো, এটির কারণ একটা বিশেষ একটা পেছনের একটা পশ্চাৎভূমি হলো যে ইউরোপীয় রেনেসা যে হয়েছিল, সেই ইউরোপীয় রেনেসার একটা প্রভাব বাংলায় আসতে শুরু করেছিল। এবং ইউরোপীয় রেনেসাটা ইংল্যান্ডের সঙ্গে আমাদের তখন একটা প্রত্যক্ষ সংযোগ স্থাপিত হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের কারণে। তো সেই রেনেসা এখানে আসবার জন্যে সেই তার যে লক্ষণ, বৈশিষ্ট্য, এগুলো এখানে প্রকাশিত এবং সঞ্চালিত হবার জন্যে ইংরেজি ভাষাটা জানা দরকার ছিল। তো ইংরেজি ভাষা, এর আগে ছিল ফার্সি, ছিল রাজভাষা। তো ইংরেজরা আসার পরে যে ইংরেজি ভাষা হলো, সেটি আত্মস্থ করতেও তো একটু সময় লেগেছিল। আমাদের বিদ্যুৎ সমাজের মধ্যে সেই ভাষাটি শেকড় গাড়বার একটু সময় নিয়েছিল। তো ঊনবিংশ শতকে এসে সেই সুযোগ হয়েছিল যে প্রথমত ইংরেজি ভাষা সাহিত্যের সঙ্গে বিদ্যুৎ সমাজের অধিকতর সংযোগ হয়েছিল। 2 নম্বর হলো, মেধাসম্পন্ন, উপযুক্ত ও আগ্রহী রচয়িতাদের আমরা পেয়েছিলাম। 3 নম্বর হলো,
এই রচয়িতা পেলাম, ভাষাও শিখলো, কিন্তু প্রকাশক হলো না, তাহলে তো হবে না। প্রকাশক হতে রাজি কাউকে হতে হবে, এগুলো আবার প্রকাশ করতে হবে। তো সেই প্রকাশক পাওয়া গেল, তারপরে প্রকাশকের লভ্যতা এলো। চতুর্থ হলো মুদ্রণ যন্ত্রের ব্যবহারের সুযোগ। সবগুলো হলো, প্রকাশক হতেও কেউ রাজি হলো, কিন্তু ছাপানো গেল না, তাহলে লোকজন পাবে না। তো সেই জন্যে মুদ্রণ যন্ত্র ব্যবহার যখন শ্রীরামপুরে ছাপাখানা হলো, তখন এই সুযোগটা এলো। প্রধান দুটো বাহন এর ছিল। আধুনিক লিখিত শিশু সাহিত্যের কথা বলছি। পুস্তক পুস্তিকা এক, দুই হলো সাময়িক পত্র। তো সাময়িক পত্র আগে হাতে লেখা হতো, তারপরে ছাপাও হতে লাগলো। তো এই যে সাময়িক পত্র এবং পুস্তক পুস্তিকা এই দুই বাহনের উপর ভর করে কিন্তু এই সাহিত্য তার উদ্দিষ্ট পাঠকদের কাছে যেতে লাগলো। তো ঊনবিংশ শতকের দ্বিতীয় দশকের শেষার্ধে অনেকগুলো বিদ্যালয় গড়ে উঠলো, কিন্তু বিদ্যালয়ের কোনো পাঠ্যপুস্তক পাওয়া যাচ্ছিল না, পাঠ্যপুস্তক ছিল না তখন। তো বিদ্যালয়ের জন্য দরকার ছিল পাঠ্যপুস্তক, আর দরকার ছিল জ্ঞান ও উপদেশ বিতরণকারী রচনা। কোনো জিনিস তো খালি থাকে না, কোনো জায়গা ফাঁকা থাকে না। তো যেহেতু এগুলো ছিল না, এগুলো পূরণের ব্যবস্থাও হলো। সে ব্যবস্থা হলো এই যে পাঠ্যপুস্তক প্রণীত হলো, আর সাময়িক পত্রে জ্ঞানমূলক রচনা প্রকাশ হতে লাগলো। তাহলে জ্ঞানমূলক রচনা এলো প্রধানত সাময়িক পত্রে, বইয়ের মধ্যেও এলো, আর পাঠ্যপুস্তকও প্রণীত হলো। তো তবে প্রথমেই ছোটদের জন্য আলাদাভাবে সাময়িক পত্র প্রকাশিত হয়নি। প্রথমে যেগুলো প্রকাশিত হয়েছিল সেগুলো সাধারণ সাময়িক পত্র, তবে ছোটদের উপযোগী উপদেশমূলক বহু কিছু তাতে ছিল, সেই জন্য আমরা তাকে ছোটদের উপযোগী সাময়িক পত্র বলে বলছি। তো এই যে কাজটা প্রথম শুরু হলো, তাতে দুটো একটি প্রধান সমস্যা ছিল। তা হচ্ছে পূর্ববর্তী লিখিত নিদর্শনের খুব অভাব ছিল, মানে ছিল না। লিখিত তো এইরকম কিছু আর ছিল না আগে, তো তারা একেবারে প্রথমে শুরু করছে। সেই জন্যে তাদেরকে খুঁজতে হলো যে কোথায় পাবো আমরা এরকম জিনিস আছে যেখানে, সেগুলো সাহায্য নেই। তো প্রথমেই তারা ইংরেজিতে পেল এসব জিনিসপত্র, এবং অন্যান্য কিছু ভাষাতেও এমন উপদেশমূলক কিছু জিনিস পেল। তার কারণে তাদেরকে পুরোপুরি অনুবাদের উপর নির্ভর করতে হলো। মৌলিক কিছু তারা পেল না, লিখবারও সুযোগ হলো না, তাদের অভিজ্ঞতাও আগে ছিল না। সেই কারণে অনুবাদ নির্ভর লেখার উপর ভিত্তি করে বাংলা শিশু সাহিত্যের প্রথম দিকের যাত্রা শুরু হয়েছিল। এই অনুবাদ ছিল প্রধানত ইংরেজি, তবে অংশত আরবি, ফার্সি, উর্দু, কিছুটা হিন্দিও, ছিল, সংস্কৃত ছিল। ধীরে ধীরে এই অনুবাদ নির্ভরতা কমতে থাকে এবং বাড়তে থাকে কল্পনা শক্তির চর্চা, এবং কল্পনা শক্তির চর্চার বাড়ার প্রেক্ষিতে জীবন ঘনিষ্ঠতা এবং দেশপ্রেমের উজ্জীবন, এগুলো আমরা পেয়েছি। তো পাঠ্যপুস্তকের যে প্রথম দিককার যে প্রথম নিদর্শন যেগুলো, তার মধ্যে লিপিধারা নামের একটি বইয়ের কথা বলতে পারি, নীতিকথা নামের বইয়ের কথা বলতে পারি। লিপিধারা পৃষ্ঠা ছিল 12, লেখকের নাম আমরা জানি না। বাংলা বর্ণমালা কি করে লেখা যায় সেটা শেখানো হয়েছিল তাতে। আর নীতিকথা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ভাগ বেরিয়েছিল 1818-তে। এর প্রকাশক ছিল কলকাতা স্কুল বুক সোসাইটি বা ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। এই ক্যালকাটা স্কুল বুক সোসাইটির তখনও নিজের কোনো ছাপাখানা ছিল না। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি 1817 সালে স্থাপিত হয়েছিল। এরও একটা বড় ইতিহাস আছে, সেটিও এখন বলার সুযোগ নেই। তো এই ক্যালকাটা স্কুল বুক সোসাইটি বই প্রকাশ করতো এবং বই কিনতো। তো তারা 1818-তে নিজস্ব ছাপাখানার অভাবে তারা শ্রীরামপুরের যে মিশন ছিল, সেই মিশনের ছাপাখানায় তারা ছেপে আনলো। তো এই নীতিকথা রাধাকান্ত দেব, অরিণী বরণ দেব, রামকমল সেন এরা লিখেছিলেন। প্রধান 3টি বিষয় ছিল, তার মধ্যে বর্ণ পরিচয় ছিল, হিন্দু সমাজের শ্রেণীবিশেষের পরিচয় ছিল, যেমন ব্রাহ্মণ, কায়স্থ, এসব উপদেশ, নীতিকথা সম্বলিত অনুবাদ, গল্প, এইসব ছিল। তো 1819 সালে ক্যালকাটা স্কুল বুক সোসাইটির নিজস্ব প্রেসে বই ছাপানো বা কোনো কিছু ছাপানো শুরু হয়। তখন প্রথম যে বইটি ছাপা হয়েছিল তার নাম মনোরঞ্জন ইতিহাস। তারাচাঁদ দত্ত এটি লিখেছিলেন। 18টি রচনা ছিল। এটিও কিন্তু ছিল উপদেশমূলক রচনার একটি বই। 1820 সনে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি আবারও শ্রীরামপুর ছাপাখানায় গেল একটি বই ছাপতে।
রামকমল সেন সংগৃহীত সেই বই হিতোপদেশ তার নাম। এটি 49টি গল্পের সংকলন, পৃষ্ঠা সংখ্যাও ছিল 49, মূল উদ্দেশ্য ছিল উপদেশ বিতরণ এবং গল্পের শেষে তাৎপর্য বলে একটা শিরোনাম দেওয়া থাকতো, সেই শিরোনামে উপদেশটি লেখা থাকতো। 1820 থেকে 1846 এই সময়ের মধ্যে অনেকগুলো শিশু সাহিত্যের বই আমরা অনেকগুলো মানে খুব বেশি নয়, কিছু বই প্রকাশিত হয়েছিল। এর মধ্যে 1821 বাংলা শিক্ষাগ্রন্থ রাধাকান্ত, বাংলা শিক্ষাগ্রন্থ রাধাকান্ত দেব এটি লিখেছিলেন। 1824 ছোট হেনরি, শ্রীমতী সিয়ারুট, 1836 জ্ঞানাঙ্কুর, 1838 জ্ঞানচন্দ্রিকা, 1840 নীতিদর্শন, এই সব। তো এদের মধ্যে শ্রীমতী সিয়ারুট ইনি বাঙালি ছিলেন না এবং বাংলায় ছোটদের জন্য গদ্য রচনাকারী প্রথম নারী ছিলেন। এটি একটি ঐতিহাসিক ঘটনা, এটি স্মরণ রাখবার মতো বিষয়। তো এই সময়ে যে ছোটদের বইগুলো বার হয়েছিল সেগুলোর প্রধান প্রবণতা ছিল 8টি। 1 নম্বর প্রবণতা হলো নীতি উপদেশ বিতরণ এবং অথবা 2 নম্বরে ধর্মপ্রচার, 3 নম্বরে জ্যোতিচিহ্নের অপরিমিত ছিল ব্যবহার, 4 নম্বরে ভাষা ছিল সংস্কৃতাশ্রয়ী, 5 নম্বরে ছিল সাধু ভাষার গদ্য, 6 নম্বরে প্রধানত প্রবন্ধ ছিল এগুলো, 7 নম্বরে ছড়া কবিতার অনুপস্থিতি, ঈশ্বর গুপ্তের মতো কবি প্রতিভার উপস্থিতিতেও ছড়া কবিতার এই অনুপস্থিতি ছিল, আর 8 নম্বর হলো অনুবাদ নির্ভরতা। ছোটদের পত্রিকা কিন্তু 1818 সালেই বেরিয়েছিল, যদিও সেটি ছোটদের পত্রিকা হিসেবে বার হয়নি, তবে আমরা এর ভেতরের জিনিসপত্র বিশ্লেষণ করে ধারণা করছি, বলছি, সিদ্ধান্তে আসছি যে এটি আসলে ছোটদের উপযোগী পত্রিকা ছিল। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের উদ্যোগে এপ্রিল মাস 1818-তে এটি প্রকাশিত হয়েছিল এবং এই মিশনের ছাপাখানাতেই তা মুদ্রিত হয়েছিল। সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। জন ক্লার্ক মার্শম্যান বাঙালি ছিলেন না, জন্ম ছিল ইংল্যান্ডে এবং 1794 থেকে 1877 সাল পর্যন্ত ছিল তার জীবনকাল। তিনি এখানে এসেছেন ধর্মপ্রচার সংশ্লিষ্ট কাজেই তিনি এবং তার বাবার সঙ্গে এসেছিলেন। এখানে এসে তিনি বাংলা ভাষা শিখেছেন, তারপরে বাংলা ভাষায় একটি পত্রিকা রচনা করলেন। এটি কিন্তু বাংলা ভাষার প্রথম একটি অতি গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ঘটনা, যে প্রথম একটি পত্রিকা। তো তিনি এইটি বার করেছিলেন। এটি মাসিক পত্রিকা ছিল, এটিতে ওপরে ইংরেজি থাকতো, আবার বাংলাও থাকতো, অর্থাৎ একটি দ্বিভাষিক পত্রিকা ছিল। তবে যেহেতু বাংলা ভাষা ছিল, কাজে এটি বাংলা ভাষারও পত্রিকা তো বটে। এই পত্রিকাটি ছিল অনুবাদ নির্ভর, এতে নিজেদের জিনিস ছিল না, অনুবাদটাই তারা বার করতেন এবং জ্ঞান নির্ভর বিভিন্ন বিষয়, বিজ্ঞান, আবিষ্কার, ভূগোল, দেশ পরিচিতি এইসব এখানে থাকতো। বিদ্যালয়ে ছাত্রদের এটি পড়ানো হতো। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি পত্রিকাগুলোর কপিগুলো সব কিনে নিত এবং বিদ্যালয়ের ছাত্রদেরকে পড়ার ব্যবস্থা করতো। তাহলে ওই যে পাঠ্যপুস্তক সেটি পূরণ হচ্ছে। আবার ক্যালকাটা বুক সোসাইটি অব্যাহতভাবে যে ছোটদের পত্রিকা, ছোটদের বই এগুলো প্রকাশের জন্য লেগে রয়েছেন, পৃষ্ঠপোষকতা করছেন, সেটিও বোঝা যাচ্ছে। তো দ্বিতীয় পত্রিকা 1822 খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি এটি বের করেছিল, নিজেই বের করেছিল এবং এটির 6টি সংখ্যা বিশেষ বিশেষ পশুর নামে 6টি সংখ্যা বার হয়েছিল। পত্রিকার নাম বিশেষ এতে থাকতো না, তবে পরে একত্রিতভাবে পোষ্যাবলী নামে একটি গ্রন্থাকারে এটি বেরিয়েছিল। এই জন্যে এটিকে পোষ্যাবলী পত্রিকা বলে বলা হচ্ছে। এটি বাংলা ভাষার প্রথম বিজ্ঞান পত্রিকা বলে আমরা স্বীকৃতি দিচ্ছি এবং এটিও কিন্তু দ্বিভাষিক পত্রিকা ছিল। তো এটির সংকলক, এই জিনিসগুলো সংকলন, ওগুলো সম্পূর্ণ অনুবাদ নির্ভর জিনিস, কিন্তু সংকলন করেছিলেন লসন আর অনুবাদ করেছিলেন W.H. পিয়ার্স। প্রথমে মূল ইংরেজি, তারপরে বঙ্গানুবাদ। প্রথম ছবি একটি থাকতো, তারপরে পশুর একটি ছবি থাকতো, তারপরে ছোট একটি কবিতা, তারপরে গদ্য, এগুলো থাকতো এবং কোনো লেখাই মৌলিক ছিল না, পুরোটাই ছিল অনুবাদ নির্ভর। সিংহ, হাতি, গন্ডার, জলহস্তী, বাঘ, বেড়াল, এই 6টি পশু নিয়ে তাদের এই 6টি প্রথম যে সংখ্যার কথা বলা হলো সেগুলো বার হয়েছিল।
1833 থেকে 1834-এ দ্বিতীয় পর্যায়ে 16টি সংখ্যা বার হয়েছিল। হিন্দু কলেজের শিক্ষক রামচন্দ্র মিত্র এই বার হওয়ার ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। তবে সাধু ভাষা ছিল এটির ভাষা ছিল সাধু ভাষা। আর জ্যোতিচিহ্নের যে কম ব্যবহার এটি এখানেও ছিল, জ্যোতিচিহ্নের ব্যবহার বিশেষ ছিল না। 1831 সালে জ্ঞানোদয় নামে তৃতীয় একটি পত্রিকা বার হলো। এটি জ্ঞানদানকারী পত্রিকা ছিল এবং এটি মাসিক পত্রিকা ছিল। কৃষ্ণধন মিত্র এর সম্পাদক ছিলেন। তো এটিও কিন্তু অনুবাদ নির্ভর, এবং অনুবাদ নির্ভরতা ছিল বলে তবে আগের চেয়ে একটু কমে এসেছিল। আর বাঙালির নিজস্ব সামর্থ্যের প্রথম পত্রিকা এটি ছিল। আর ক্যালকাটা স্কুল বুক সোসাইটি এটিকে বলতো নেটিভ ম্যাগাজিন, যেহেতু নেটিভ লোকেরা, দেশি লোকেরা এটি বার করতেন। 1844 সালে পক্ষীর বৃত্তান্ত নামে পোষ্যাবলীর মতোই একটি কাগজ বেরিয়েছিল। এটির নাম ছিল পক্ষীর বৃত্তান্ত, আর রামচন্দ্র মিত্র ছিলেন এটির সম্পাদক। এবং একটি সংখ্যার সন্ধান আমরা পেয়েছি, এটি অনুবাদ নির্ভর ছিল। 1818 থেকে 1844 খ্রিস্টাব্দ পর্যন্ত যে 4টি পত্রিকার কথা আমরা বলছি, সেই 4টি পত্রিকার প্রতিটি ছিল সম্পূর্ণভাবে অনুবাদ নির্ভর। কোনোটা একটু অনুবাদ কম ছিল নির্ভর, কিন্তু অনুবাদ নির্ভর পত্রিকা। 1818 থেকে 1846 পর্যন্ত এই যে বছরগুলো, এই বছরগুলোতে এর কেন্দ্র ছিল কলকাতা, আর প্রধান প্রতিষ্ঠান ছিল ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। কাছাকাছি সময়ে গড়ে উঠেছিল কলকাতা স্কুল বুক সোসাইটিরই কাছাকাছি সময় গড়ে উঠেছিল এশিয়াটিক সোসাইটি, ট্রাক সোসাইটি, খ্রিস্টান নলেজ সোসাইটি, গৌড়ীয় সমাজ। তো গৌড়ীয় সমাজ 1823-এ, আর হিন্দু কলেজ পাঠশালা কালীকৃষ্ণ ঠাকুরের উদ্যোগে 1839 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। দেবেন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে 1840 সালে তত্ত্ববোধিনী পাঠশালা প্রতিষ্ঠিত হয়েছিল। তত্ত্ববোধিনী পাঠশালার শিক্ষক অক্ষয় কুমার দত্ত, রামচন্দ্র বিদ্যাবাগীশ, এদের ছোটদের সাহিত্য রচনায় গুরুত্বপূর্ণ যে দান ছিল সেটি আমরা এখন জেনেছি, ভবিষ্যতেও আমরা আরও জানতে পারব। এই যাত্রায় উদ্বোধক এবং প্রধান প্রতিষ্ঠান ছিল, এই যে 1818 থেকে 46 পর্যন্ত এই যাত্রার প্রধান উদ্বোধক এবং প্রধান প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়েছিল কলকাতা স্কুল বুক সোসাইটি। কাজেই এই যুগটাকে আমরা, প্রথম যে যুগটা, এটিকে আমরা কলকাতা স্কুল বুক সোসাইটির যুগ বলছি। এরপরে 1847 সালে বিদ্যাসাগরের আবির্ভাব হলো একটি বইয়ের মাধ্যমে। বিদ্যাসাগর পৃথিবীতে ছিলেন, কিন্তু তার আবির্ভাব হলো একটি বইয়ের মাধ্যমে। সেই বইটিও কিন্তু একটি পাঠ্য বই ছিল, এটিও কিন্তু অনুবাদেরই বই ছিল। তো ফোর্ট উইলিয়াম কলেজের ছাত্রদের জন্যে, তখন তো পাঠ্যপুস্তক ছিল না, এই ফোর্ট উইলিয়াম কলেজের সেক্রেটারি জিটি মার্শাল তাকে পরামর্শ দিলেন। সেই পরামর্শে তিনি একটি অনুবাদ করলেন, একটি বই লিখলেন বাংলা ভাষায়, এবং এই বইটির নাম হলো বেতাল পঞ্চবিংশতি, 1847। এটি একটি পাঠ্যপুস্তক ছিল এবং এটি হিন্দি বৈতাল 25 অবলম্বনে লেখা হয়েছিল। এটিও তো নিশ্চয়ই অনুবাদ স্থানীয়ই ছিল, তবে নিজস্ব ভঙ্গি ছিল কথা বলবার এবং নিজস্ব ভাষার একটি প্রয়োগ ছিল। এটি গল্পের বই ছিল, কিন্তু এই নিজস্ব যে ভঙ্গিটি, এই ভঙ্গিটির কারণে বিদ্যাসাগর বিশেষভাবে আদৃত হলেন এবং আমাদের কাছেও আদৃত হলেন। 1849-এ বিদ্যাসাগরের জীবনচরিত, গ্যালিলিও, কোপার্নিকাস, নিউটন এদের জীবনী নিয়ে বার হলো। 1851-তে বোধোদয়, বিদেশি ভাষার রচনাকে অবলম্বন করে লেখা, এটি বার হলো। 1863-তে আখ্যান মঞ্জুরি, এমনই একটি বই বার হয়েছিল। 1856-তে কথামালা, ঈশপের গল্পের অনুবাদ বার হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। বর্ণপরিচয় প্রথম ও দ্বিতীয় ভাগ 1855-তে বেরিয়েছিল। তো এই যে যেমন আখ্যান মঞ্জুরির মধ্যে পিতৃভক্তি, মাতৃভক্তি, ভাতৃস্নেহ, এইসব মানবীয় গুণ নিয়ে আলাদা আলাদা আখ্যান ছিল। যেমন মাতৃভক্তির কথা বলি, যে মাতৃভক্তিতে স্কটল্যান্ডের ঘটনার রূপান্তর, এটি বললেই বোঝা যাচ্ছে স্কটল্যান্ডেরই ঘটনা। তো তাহলে এটা দেশের ঘটনা নয়, কিন্তু এটাকে তিনি দেশোপযোগী করে উপস্থাপন করেছিলেন। এখানে বিদ্যাসাগরের কৃতিত্ব এবং বৈশিষ্ট্য। তো তিনি যে এই বর্ণপরিচয় দ্বিতীয় ভাগে কদাচ চুরি করা উচিত নয়, এখানে যে মৌলিক ছোট গল্পের একটা আভাস আমরা এখান থেকে পাচ্ছি, এখানে বিদ্যাসাগরের বৈশিষ্ট্য। তারপরে তিনি ঈশপের গল্পকে আমাদের ভাষায় কথামালার মধ্যে 1856-তে যে আনলেন, তিনি ঈশপের গল্পকে বাংলায় রূপান্তর করেন। এটি অভূতপূর্ব ঘটনা। এটির জন্য ইংল্যান্ড থেকে তিনি এই বইগুলো ইংরেজি ভাষায় তিনি এগুলো কিনে আনিয়েছিলেন, তারপরে এগুলো পড়েছিলেন, তারপরে রূপান্তর ঘটিয়েছে। এটা একটা বিরাট বড় তার কৃতিত্বের বিষয়। তো এরপরে ফোর্ট উইলিয়াম কলেজ সংশ্লিষ্ট মদনমোহন তর্কালঙ্কার
1849-50 সালে শিশু শিক্ষা প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভাগ তার বার হলো, তিনি এগুলো লিখলেন। এবং এই শিশু শিক্ষা আমার একেবারে শৈশবের একটি প্রথম দিককার একটি বই, এবং বহুজনের, আমাদের প্রজন্মের, আমাদের আগের প্রজন্মের, আমার বাবারও কিন্তু প্রথম বই ছিল, আমারও এটা প্রথম বই ছিল। তো একদিন হয়েছিল কি, যে আমার দিদিমা, যাকে আমরা নানি বলতাম, তিনি একদিন বাড়ির এক বড় বাড়ি ছিল, সেই বাড়ির এক কাজের লোককে বললেন যে এই এই পাড়ার দোকান থেকে শিশু শিক্ষা নিয়ে এসো। তো সে দৌড়ে গিয়ে নিয়ে এলো। 1 আনা বা তার চেয়েও 2 পয়সায় এরকম দাম ছিল। সেই শিশু শিক্ষার বইটা লাল মলাট ছিল, নিউজ প্রিন্টে ছাপা ছিল, তার প্রভাত বর্ণন, তার মধ্যে কবিতা ছিল। এবং এটি বাংলা শিশু সাহিত্যের প্রথম মৌলিক কবিতা, বাংলা কিশোর কবিতারও এটি প্রথম। পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলই ফুটিল, বিখ্যাত। এবং এই রকমেরই সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি ভালো হয়ে চলি। তারপর লেখাপড়া করে যেই, গাড়ি ঘোড়া চড়ে সেই, লেখাপড়া যেই জানে সব লোকে তারে মানে, কটুভাষী নাহি হবে, মিছা কথা নাহি কবে, পরধন নাহি লবে, চিরদিন সুখী রবে, পিতামাতা গুরুজনে সেবা করো কায়মনে। মদনমোহন তর্কালঙ্কার একটি নতুন ধারার সৃষ্টি করলেন। তিনি বাংলা ভাষায় শিশু সাহিত্যে, লিখিত আধুনিক শিশু সাহিত্যে কবিতাকে আনলেন। নীতি কবিতার এই ধারা পরবর্তীতে অব্যাহত থাকলো এবং অনেক দিন পর্যন্ত অব্যাহত থাকলো। কৃষ্ণচন্দ্র মজুমদার 1834 থেকে 1907 খ্রিস্টাব্দ পর্যন্ত যার জীবনকাল ছিল, তিনি ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা ঢাকা প্রকাশ নামের যে পত্রিকা ছিল, সেটির তিনি প্রথম সম্পাদক ছিলেন। 1861-তে সদ্ভাব শতক কাব্যগ্রন্থ তার বেরিয়েছিল। তিনি কবি হাফিজ, পারস্যের কবি, ফার্সি ভাষার কবি হাফিজ এবং সাদির দ্বারা খুব প্রভাবিত ছিলেন। এই ভাষাটা তিনি খুব ভালো জানতেন এবং তিনি সেখান থেকে শ্লোক বাংলায় রূপান্তর করেছিলেন। যেজন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি, আশুগৃহে তার দেখিবে না আর নিশিত প্রদীপ বাতি, এইরকম আছে। তারপরে এখানে প্রসঙ্গত শেখ ফজলুল করিম 1882 থেকে 1936 পর্যন্ত তার জীবনকাল ছিল। 19 শতকেরই মানুষ, 20 শতক পর্যন্ত জীবনকাল প্রসারিত। তবে তার একটি এইরকম একটি আদর্শ স্থানীয় একটি নীতি কবিতা প্রসঙ্গত বলা দরকার মনে করে একটু উল্লেখ করছি। কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। রিপুর তারণে যখনই মোদের বিবেক পায় গো লয়, আত্মগ্লানির নরক অনলে তখনই পুরিতে হয়। প্রীতি প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুঁড়ে ঘরে। তো এই সময়ে প্রধানত গদ্য, প্রবন্ধ, অনুবাদ, রূপান্তর এগুলোই ছিল। আর অক্ষয় কুমার দত্ত 1820 থেকে 1886 পর্যন্ত যার জীবনকাল ছিল, বিদ্যাসাগরের ছিল 1820 থেকে 1891 পর্যন্ত, মোটামুটি একই সময়ের তারা মানুষ ছিলেন। তো তিনি বিদ্যাদর্শনের সম্পাদক ছিলেন, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন। তিনি চারুপাঠ নামে 1852-তে একটি প্রবন্ধ গ্রন্থ লিখলেন, যেটি ইংরেজি থেকে রূপান্তর ছিল। এটির ভাষা অনুবাদ, কিন্তু এটিকে অনুবাদ বলে মনে হয় না। এই যে কৃতিত্ব, এই যে বৈশিষ্ট্য, সে কারণে আজও আমরা তাকে স্মরণ করছি। এটি বাংলা শিশু সাহিত্যের সেই কারণে অন্যতম সেরা গ্রন্থ। তো এই অনুবাদের যে যুগ ছিল, সেই অনুবাদের যুগে বাঙালি এবং ইংরেজরা এই অনুবাদ কর্মে অংশগ্রহণ করেছিলেন, ছোটদের জন্য সাহিত্য অনুবাদ করেছিলেন। ইংরেজি থেকে অনুবাদের ক্ষেত্রে যাদের নাম আমরা আনতে পারি তারা হলেন জন রবিনসন, ডক্টর বেয়ার, রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়, মধুসূদন মুখোপাধ্যায়, রামনারায়ণ বিদ্যারত্ন। সংস্কৃত থেকে গৌরীচন্দ্র ভট্টাচার্য বা তর্কবাগীশ, তারাশঙ্কর তর্করত্ন এরা করেছিলেন। ফার্সি থেকে রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়, আরও অনেকেই কাজ করেছিলেন। তো 1852 থেকে 1889 পর্যন্ত 41টি বইকে নিয়ে আমরা পর্যালোচনা করতে পারি, আমি করেছি। তো 41টি বই পর্যালোচনা করে আমি দেখেছি যে রূপান্তর আর অনুবাদ হচ্ছে তার মধ্যে 23টি, মৌলিক হলো 18টি। তো রূপান্তর আর অনুবাদ 23টির মধ্যে আবার প্রবন্ধ হলো 18টি, ভ্রমণ কাহিনী তার মধ্যে সেটি হলো রবিনসন ক্রুসো, সেটি একটি ভ্রমণ কাহিনী, গল্প 2টি, উপন্যাস 1টি, আর সংস্কৃত শ্লোকের অনুবাদ হলো 1টি। তাহলে দেখা যাচ্ছে অন্য সবগুলো মিলে 5টি, অনুবাদ হলো একাই, এই প্রবন্ধ হলো একাই 18টি।
আর মৌলিক যে 18টি ছিল তার মধ্যেও প্রবন্ধ ছিল 10টি, সংখ্যাগুরু, এবং গল্প উপন্যাস 2টি ছিল, একটি উপন্যাস ছিল, একটি গল্প ছিল, কবিতা ছিল 6টি। তো 41টি বইয়ের যে শ্রেণীবিভাগ সেটি আমি নিয়ে গাণিতিকভাবে এটিকে বিশ্লেষণ করে একটি ছকের মধ্যে তৈরি করে একটি ছক করেছি। সেই ছকের মধ্যে দেখা যাচ্ছে যে প্রবন্ধ 28টি, তার শতকরা হার 68 ভাগ, ভ্রমণ কাহিনী 1টি, শতকরা হার 2 ভাগ, গল্প 3টি, শতকরা ভাগ 8 ভাগ, উপন্যাস 2টি, শতকরা ভাগ 5 ভাগ, কবিতা 6টি, শতকরা 15 ভাগ, শ্লোক 1টি, শতকরা 2 ভাগ। তাহলে দেখা যাচ্ছে প্রবন্ধ একাই 68 ভাগ, আর ভ্রমণ কাহিনী, গল্প, উপন্যাস, কবিতা, শ্লোক সব কিছু মিলিয়ে 32 ভাগ। তার মানে হচ্ছে প্রবন্ধের একচ্ছত্র রাজত্ব। তো এটি আমার কোনো গবেষণা প্রবন্ধে বার হবে, তবে আমি এটি দেখালাম। এই যে ছকটা, এই ছকটার মধ্যে এই শ্রেণী বিভাজনটা ফুটে উঠেছে। একমাত্র ভ্রমণ কাহিনী যেটি ছিল রবিনসন ক্রুসোর, এটিতে কিন্তু প্রথম 14টি কাঠখোদাই চিত্র ব্যবহৃত হয়েছিল, এবং 1852-53-তে এসে আমরা ছোটদের বইয়ের মধ্যে চিত্রের ব্যবহার দেখছি। কিন্তু ছোটদের পত্রিকার মধ্যে সেই প্রশ্নাবলীতেই কিন্তু 1819-এর দিকে, 1820-র দিকেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সেখানে ছোটদের পত্রিকায় কিন্তু ছবির ব্যবহার এসেছিল, কিন্তু ছোটদের বইয়ের মধ্যে 1852-53-তে এসে চিত্রের ব্যবহার হচ্ছে। জন রবিনসন এটি অনুবাদ করেছিলেন, তিনি বাঙালি ছিলেন না। ভার্নাকুলার লিটারেচার কমিটি এটি অনুবাদ করেছিল। পাঠ্যপুস্তকের বাইরে নগণ্য সংখ্যক কাজ তখন হয়েছিল। সেই নগণ্য কাজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ ছিল হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের সাহিত্যের অনুবাদ, এবং মূল দিনেবার থেকে ইংরেজিতে অনুবাদ হয়েছিল। ইংরেজি থেকে আমাদের বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন, বঙ্গানুবাদ করেছিলেন মধুসূদন মুখোপাধ্যায়। 1857, 1880, 1860 এই সময়ে বেরিয়েছিল মৎস্যনারীর উপাখ্যান, হংসরূপী রাজপুত্র। তো হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন কিন্তু তখনও জীবিত ছিলেন। তার জীবদ্দশাকালে 1805 থেকে 1875 পর্যন্ত তার জীবনকাল, জীবদ্দশাকালে বাংলায় এই রূপান্তরের ঘটনাটা গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। মধুসূদন মুখোপাধ্যায় প্রসঙ্গত আমাদের কথা কিছু বলতেই হয়। তো মধুসূদন মুখোপাধ্যায় মৎস্যনারী উপাখ্যান, হংসরূপী রাজপুত্রের কথা তো বললাম। উপদেশমূলক আরেকটি তার বর্ণনা ছিল, সম্ভবত পাঠ্য নয়, বিচার 1858-তে। তারপরে জীব রহস্য প্রথম ভাগ 1859 সালে তার বেরিয়েছিল। এই যে জীব রহস্য, এটি বিজ্ঞান বিষয়ক একটি বই ছিল, প্রাণীবিদ্যার বই ছিল, পাঠ্যপুস্তকের বাইরে শিশু সাহিত্যের চর্চার অতি গুরুত্বপূর্ণ পথিকৃৎ তিনি ছিলেন। জীব রহস্য পাদ্রী জে লং প্রাণীবিদ্যার এই বইটি লিখেছিলেন, কিন্তু মধুসূদন মুখোপাধ্যায়ের গদ্যের গুণে উপমার ব্যবহার করে তাতে তিনি গল্পের স্বাদ দিয়েছিলেন। এটাই হলো সাহিত্য। এ কারণে আমরা মধুসূদন মুখোপাধ্যায়কে স্মরণ করছি। কাঙাল হরিনাথ 1833 থেকে 1896 পর্যন্ত তার জীবনকাল ছিল। 1859 সালে তিনি বিজয় বসন্ত নামে নীতি উপদেশ প্রবণতা সম্পন্ন একটি ছোটদের প্রথম উপন্যাস রচনার চেষ্টা করলেন। তিনি যে চেষ্টা করেছিলেন এজন্য খুব গুরুত্বপূর্ণ, তিনি বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালীতে বসে এটি রচনা করেছিলেন। কালীকৃষ্ণ ভট্টাচার্য 19বিংশ শতকের 80-র দশকে জীবন আদর্শ লিখেছিলেন। প্রমোদাচরণ সেন বিখ্যাত ব্যক্তি, তার কথা আমি এখনই বলছি। 1882-তে তিনি মহৎ জীবন আখ্যায়িকাবলী তিনি রচনা করেছিলেন, সখা সম্পাদক ছিলেন। কবিতা কণিকা 31টি কবিতার সংকলন 1886-তে বেরিয়েছিল, এবং অন্যতম যুগপ্রবর্তক যোগীন্দ্রনাথ সরকারের অল্প বয়সের লেখা 4টি কবিতাও এতে স্থান পেয়েছিল। মোজাম্মেল হক শান্তিপুর 1889 এসে তাকে আমরা পাচ্ছি পদ্য শিক্ষা বইয়ের, কবিতার বইয়ের মাধ্যমে, এবং তিনি একটি তুলনামূলকভাবে পেছনে থাকা সমাজের অংশ থেকে এসে তিনি সাহিত্যক্ষেত্রে আমাদের একটি গুরুত্বপূর্ণ অংশে তিনি স্থান করে নিলেন। মাইকেল মধুসূদন দত্ত 1870-এ মেঘ ও চাতক শিরোনামে দীর্ঘ কবিতা তিনি লিখেছিলেন নীতিকথা, ঈশপের নীতিকথার আদর্শে। দীনবন্ধু মিত্র 1872-এ দীর্ঘ কবিতা লিখেছিলেন বঙ্গদর্শনে। তো 1853-তে ছোটদের একটি পত্রিকা বেরিয়েছিল বিদ্যা দর্পণ নাম। 16 বছরের কম বয়সী যোগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং প্রিয়মাধব বসু, তারা দুজন এই কবিতাটি এই ছোটদের পত্রিকারই বার করেছিলেন। গুরুত্বপূর্ণ ঘটনা, সেজন্য সংবাদ প্রভাকর লিখেছিল, ইহাতে নীতি ইতিহাস কবিতা ও বালকদিগের পাঠযোগ্য অনেক বিষয় লিখিত থাকে, তার প্রশংসা করেছিল। 1860-এ মাসিক সত্যপ্রতীক 5 বছর টিকেছিল, একটি পত্রিকা ছোটদের, এবং ক্রিশ্চিয়ান ভার্নাকুলার এডুকেশন সোসাইটি 1858-তে এটি বার করেছিল। মাসিক রহস্য সন্দর্ভ কয়েক বছর টিকেছিল।
হয়েছিল, 1863-তে বার হয়েছিল। অবোধ বন্ধু, অংশত ছোটদের, এগুলো কিন্তু ছোটদের পত্রিকা একটা স্থায়ীভাবে বসবার আসন করবার জন্য যেদিকে যাত্রা করেছে সেই যাত্রাপথের এক একটি স্তম্ভ। অবোধ বন্ধু অংশত ছোটদের ছিল, এটা প্রকাশের পরপর বন্ধ হয়েছিল। তবে রবীন্দ্রনাথ তার জীবনস্মৃতিতে বলেছেন যে এই অবোধ বন্ধু কাগজে এই বিলাতের পৌলবর্জিনী গল্পের সরল বাংলা অনুবাদ করিয়া কত চোখের জল ফেলিয়াছি তার ঠিকানা নাই। আহা, সে কোন সাগরের তীর, সে কোন সমুদ্র সীমার কম্পিত নারিকেল বন, ছাগল চড়া সে কোন পাহাড়ের উপত্যকা, কলিকাতা শহরের দক্ষিণ বারান্দার দুপুরের রৌদ্রে সে কি মধুর মরীচিকা বিস্তীর্ণ হইত। তাহলে বোঝা যাচ্ছে এই কথাটা পড়ে কি বোঝা যাচ্ছে? অনেক কিছু বোঝা যাচ্ছে। একটি জিনিস বোঝা যাচ্ছে যে সরল বাংলা অনুবাদ, তার মানে এটা অনুবাদ ছিল, তার মানে তখন অনুবাদেরই রাজত্ব চলছে। 1869 সালে জ্যোতিরিঙ্গন নামে নারী ও শিশুদের একটি পত্রিকা ছিল, বেরিয়েছিল, সেটিও কিন্তু উপদেশ বিতরণ, নীতিকথা বই, এই নীতিকথা এগুলোই ছিল। কয়েক বছরের মধ্যে ছোটদের পাক্ষিক পত্রিকা বিশ্বদর্পণ বের হলো। তবে 1878-এ খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল। তখন ব্রাহ্ম সমাজ প্রকাশ করলো। ব্রাহ্ম সমাজে আমরা জানি বাঙালির রেনেসাঁ যার গুরুত্বপূর্ণ অবদান, এবং বাংলাদেশে শিক্ষার বিস্তারে, দুই বাংলাতে শিক্ষার বিস্তারে, জাগরণে, উদার মানসিকতার প্রচারে, কুসংস্কারের দূরকরণে তাদের অসামান্য দান। তো ব্রাহ্ম সমাজ প্রকাশ করেছিল এই পত্রিকাটি, এবং ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন এটির সম্পাদক ছিলেন। আর গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে বালক বন্ধু, এতে গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক এই সব ছাপা হতো, মৌলিক রচনা, ছবি ছাপা হতো। আর এটিই ছিল প্রথম আদর্শ ছোটদের পত্রিকা, প্রথম আদর্শ ছোটদের পত্রিকা। তো বালক বন্ধু প্রসঙ্গে আরেকটি কথা, 1879 সালের মার্চ সংখ্যায় যাতে যাতে লড়াই নামে একটি নাটিকা প্রকাশিত হয়েছিল। শিশুতোষ নাটকের এটিকে আদিপুরুষ বলে আমরা ধরতে পারি। তো 1881 থেকে 1883 সালের মধ্যে 6টি পত্রিকার সন্ধান আমরা পাচ্ছি। বালক হিতৈষী, আর্যকাহিনী, সখা, বালিকা, সুনীতি, বাল্যবন্ধু। এর মধ্যে বালক হিতৈষী একটি মাসিক পত্রিকা ছিল, আর ছোটদের প্রথম বাংলা সাপ্তাহিক ছিল আর্যকাহিনী। সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় এটি সম্পাদক ছিলেন। তবে এই সব পত্রিকাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে উজ্জ্বল ছিল সখা। প্রমোদাচরণ সেন এটির সম্পাদক ছিলেন, এবং 1858 থেকে 1885 সাল পর্যন্ত তার জীবনকাল তিনি অকাল প্রয়াত হয়েছিলেন। তিনি একজন ক্ষণজন্মা মানুষ ছিলেন। তো এটি হলো প্রথম আধুনিক ও উন্নত ছোটদের পত্রিকা সখা। এটি যুগ প্রবর্তক একটি ছোটদের পত্রিকা। 1883 সালের 1 জানুয়ারি তারিখে পত্রিকাটি বার হয়েছিল। এতে একটি উপন্যাস, এই উপন্যাসের প্রথম পর্ব প্রকাশিত হয়েছিল। বিজ্ঞান, জীবনী, গল্প, নারী বিষয়ক প্রবন্ধ, দুটো কবিতা, এগুলো সব ছিল, এবং ছবিও ছিল। এত সব জিনিস, এই উপন্যাস, কবিতা, গল্প এবং ছবি আঁকা, এই সবগুলো করেছিলেন সম্পাদক প্রমোদাচরণ সেন। এটি একটি ছোটোখাটো ব্যাপার ছিল না। এই পত্রিকাতেই প্রথম ছোটদের উপযোগী বাংলা ভাষার প্রথম ছোটদের উপযোগী মৌলিক উপন্যাস ভীমের কপাল ছাপা হয়েছিল। 10টি সংখ্যায় সেটি ছাপা হয়েছিল। ঐক্য সম্প্রীতির বার্তাবাহী এই উপন্যাসটি ছিল। এবং ছোটদের জন্য প্রথম খনি শ্রমিকদের জীবন নির্ভর অজিত কুমার নামে বিপিনচন্দ্র পালের একটি উপন্যাস ছোটদের জন্য এখানে প্রথম ছাপা হয়েছিল, খনি শ্রমিকদের জীবন ভিত্তি। ছোটদের পত্রিকায় প্রথম রাজনৈতিক প্রবন্ধ সুরেন্দ্রনাথের কারাবাস, প্রমোদাচরণ সেন এটি লিখেছিলেন। এটি ব্রিটিশ বিরোধী তো ছিলই, এবং ছোট ছোট ছেলে মেয়েদেরকে, বালক বালিকাদেরকে তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ করছেন যে তোমরা কারাগারে যাবে, ভারতের কারাগারকে তোমরা পবিত্র করবে। এই সব খুবই আবেগময় ভাষায় এটি লেখা হয়েছিল। 1894 পর্যন্ত শিবনাথ শাস্ত্রী, তারপরে অন্নদাচরণ সেন এই করে 1894 পর্যন্ত এটি টিকে থাকতে পেরেছিল। তা অর্থাৎ প্রমোদাচরণ সেনের অকাল মৃত্যুর পরেও এটি টিকে ছিল কিছুকাল। তো এরপর ভুবনমোহন রায়ের সম্পাদনায় সাথীর সঙ্গে মিলে সখা ও সাথী হয়েছিল। বঙ্কিমচন্দ্র এই পত্রিকা সম্পর্কে উচ্চ প্রশংসা করে অনেক কিছু লিখেছিলেন। একটি ছোট্ট বাক্য আমি শুধু বলি, বালক বালিকার এমন সদ্বন্ধু অতি দুর্লভ। তো কাজেই এটি একটি স্মরণীয় ঐতিহাসিক পত্রিকা। 1883 থেকে 1889 সালের মধ্যে যে 10টি পত্রিকা আমরা সন্ধান পাই ছোটদের, তার মধ্যে 6টি ছিল, অর্থাৎ 60 ভাগ ছিল পশ্চিমবঙ্গের, আর
4টি পত্রিকা অর্থাৎ 40 ভাগ ছিল পূর্ববঙ্গের। 1885 সালে মার্চ মাসে ঠাকুরবাড়িতে একটি ঘটনা ঘটল। রবীন্দ্রনাথের মেজদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী জ্ঞানদানন্দিনী দেবী সম্পাদনা করে বার করলেন সচিত্র মাসিক বালক। তো রবীন্দ্রনাথের জীবন স্মৃতিতে তিনি এর সম্পর্কে অনেক কিছু লিখেছেন এবং সত্যেন্দ্রনাথ ঠাকুর, জ্ঞানদানন্দিনী দেবী, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, স্বর্ণকুমারী দেবী, কেদারনাথ বন্দ্যোপাধ্যায়, প্রিয়নাথ সেন এই প্রমুখ হইতে লিখেছিলেন এবং 1 বছর এটি টিকেছিল। তো 1847 থেকে 1891 এসে আমরা দেখলাম যে সৃজনশীলতার উন্মেষ হচ্ছে। তো এই সময়ের সীমাবদ্ধতা ছিল যে এটি প্রধানত পাঠ্যপুস্তকের যুগ ছিল, প্রধান অংশ প্রবন্ধ ছিল, প্রধান অংশ অনুবাদ ছিল, গল্প, উপন্যাস, ভ্রমণ কাহিনী অতি নগণ্য এবং নেই বললেই চলে, কবিতাও খুব নগণ্য ছিল। তবে অর্জন হলো মদনমোহন তর্কালঙ্কারের মাধ্যমে কবিতার সংযোজন এবং মাইকেল, মধুসূদন দত্ত, রাজকৃষ্ণ রায়, তিনকড়ি মুখোপাধ্যায়, মথুরানাথ, তর্করত্ন, মোজাম্মেল হক শান্তিপুর তারা কবিতা লিখেছিলেন। বিদ্যাসাগরের ভাবানুবাদ, কল্পনা ও চিন্তাশক্তির ব্যবহার, রচনাকে দেশোপযোগীকরণ এগুলো এই সময়ের একটি অর্জন। এবং রজনীকান্ত গুপ্ত 1883-তে একেবারে মৌলিক গদ্য আর্য কীর্তিতে আমরা দেখছি। তো এই সময়কালের সীমাবদ্ধতা হিসেবে 5টি ঘটনাকে আমরা বললাম আর অর্জন হিসেবে 3টিকে আমরা শনাক্ত করলাম। 1891 থেকে 1899 পর্যন্ত এই সময়টায় এসে উত্তরণ ঘটে গেছে। সখার মধ্যে এসে এই নব উত্থান পর্বে আমাদের বাংলা ছোটদেশ পত্রিকা এসে গেছে সখার মাধ্যমে, প্রমোদাচরণ সেনের মাধ্যমে। আর এরপরে নব উত্থান পর্ব সাহিত্যের সামগ্রিক ক্ষেত্রে আমরা 1891 থেকে হয়েছে দেখতে পাচ্ছি এবং এই সময়ে পাঠ্যপুস্তকের বাইরে কল্পনা নির্ভর সাহিত্যের ব্যাপক প্রসার দেখতে পাচ্ছি। যোগীন্দ্রনাথ সরকার, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, নবকৃষ্ণ ভট্টাচার্য, প্রমোদাচরণ সেন, তাদের যদিও তিনি এই সময়ের আগে মৃত্যুবরণ করেছেন, তার বই পুস্তক, তার লেখা রচনা এগুলো এর মধ্যে এই সময়ের মধ্যে প্রকাশিত হচ্ছে। রাজকৃষ্ণ রায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর এদেরকে আমরা এই সময়ের মধ্যে পেয়ে যাচ্ছি। 1891 এসে যোগীন্দ্রনাথ সরকারের হাসি ও খেলা একটি আদর্শ শিশু সাহিত্য সংকলন বার হলো। এতে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, যোগীন্দ্রনাথ সরকার, নবকৃষ্ণ ভট্টাচার্য, রাজকৃষ্ণ রায়, প্রমোদাচরণ সেন এরা সব লিখেছিলেন। তো এটি একটি ঐতিহাসিক ঘটনা এবং রবীন্দ্রনাথ ঠাকুর 1301 বঙ্গাব্দের ফাল্গুন সংখ্যায় সাধনায় লিখেছিলেন এটি সম্পর্কে। বাংলা ভাষায় এইরূপ গ্রন্থের বিশেষ অভাব ছিল। ছেলেদের জন্যে যে সকল বই আছে তাহা স্কুলে পড়িবার বই, তাহাতে যে পরিমাণ উৎপীড়ন হয় সেই পরিমাণে উপকার হয় না। আপাতত ছেলেদের ইচ্ছাপূর্বক ঘরে পরিবার বই রচনা করা অত্যন্ত আবশ্যক হইয়াছে, নতুবা বাঙালির ছেলের মানসিক আনন্দ ও স্বাস্থ্যানুশীলনের এবং বিদ্যাবুদ্ধি সহজ পুষ্টি সাধনের অন্য উপায় দেখা যায় না। তো উপেন্দ্রকিশোরের ছেলেদের রামায়ণ 1894, অবনীন্দ্রনাথের শকুন্তলা 1895 বার হলো। শকুন্তলায় আমরা এসে দেখছি বনবনানী, পশু পাখি, মানুষ আর জীবন এর মধ্যে এসে গেছে। এটি কিন্তু সাহিত্যের বিরাট বড় বৈশিষ্ট্য। হ্যাঁ, মানুষকে আনতে হবে, মানুষই তো মূল কথা। তো এটা এসে গেছে। ক্ষীরের পুতুল 1896 একটি ভালোবাসা আর মমতার উপাখ্যান। আমি পড়েছিলাম, আমি ছোটোবেলায় পড়েছিলাম, পড়ে আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে মানুষ কী করে এই জিনিস লিখবে। তো এটি আমার আত্মস্মৃতিতেও আমি লিখেছি। আমার ছোটোবেলায় আমার মামা এক জায়গায় আমাকে কিনে দিয়েছিলেন, এটি পড়ে আমার কী অনুভূতি হয়েছিল সেটি অন্য প্রসঙ্গ, মনে হলো তাই বললাম। যোগীন্দ্রনাথ সরকারের রাঙা ছবি 1896, হাসি খুশি 1897, খেলার সাথে 1898 এই সব বার হলো। এবং যোগীন্দ্রনাথ সরকার কিন্তু ইংরেজি ছড়ার ওই হারাধনের 10টি ছেলে ইংরেজি ছড়ার যে আদর্শ সেটিকে তিনি আত্মস্থ করেছেন, করে বাংলায় এনেছিলেন। মানে ইংরেজি জানতে হয়েছিল এবং আমাদের সাহিত্যকে আধুনিকতার স্তরে উপনীত করার জন্যে এবং আন্তর্জাতিক স্তরে উপনীত করবার জন্যে তারা অসামান্য তাদের গান এবং তারপরে মৌলিক জিনিসেরও সংযোজন করেছেন। সৃষ্টিশীল যে শিশু সাহিত্য সেটি এসে গেল। 1893 সালে এসে সাথী বার হলো মার্চ মাসে এবং প্রথম সম্পাদক সতীশচন্দ্র রায়, 2 মাস পরে আবার ভুবনমোহন রায় সম্পাদক হলেন। 1894 সখার সঙ্গে সাথী মিলল, সখা ও সাথী হলো। 1897 এটা বন্ধ হয়ে গেল। তো সখার লোকেরা এই সখা ও সাথীতে এসে যুক্ত হলেন। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, জলধর সেন এরা সব লিখতে লাগলেন। প্রথম বাংলা কিশোর থ্রিলার হরিসাধন মুখোপাধ্যায়ের আশ্চর্য হত্যাকাণ্ড নামের গল্প এতে ছাপা হলো এবং বাংলা সাহিত্যে প্রথম রবি জীবনী 1302 বঙ্গাব্দের শ্রাবণ সংখ্যা থেকে বার হলো। এসব হলো এই পত্রিকার বৈশিষ্ট্য। 1895 যখন মুকুল বার হলো
তখন তো কোনো কথাই নেই, 30 বছরের বেশিকাল টিকেছিল। এটি চিরস্মরণীয় পত্রিকা এবং বাংলার ননসেন্স রাইমের প্রবর্তক যোগীন্দ্রনাথ সরকার তিনি এর নিয়মিত লেখক হলেন। আর আশালতা গঙ্গোপাধ্যায় লিখেছেন যে যোগীন্দ্রনাথকে গ্রহণ করিতে হয় নাই, তিনি আমাদের মধ্যে সঞ্চারিত হইয়া গিয়াছেন। লেখক উপেন্দ্রনাথ, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, রবীন্দ্রনাথ, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, কামিনী রায়, অতুল প্রসাদ সেন, কুসুম কুমারী দাস, এই যে আদর্শ ছেলে কুসুম কুমারী দাসের, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, এই মুকুলে বার হয়েছিল প্রথম। জগদানন্দ রায়, যোগীন্দ্রনাথ সরকার তো লিখতেনই। তো এই যে 1818 থেকে 1895 ঊনবিংশ শতকের এই ছোটদের পত্রিকাগুলো বিশ্লেষণ করে আমরা দেখতে পাচ্ছি প্রথম দুটো পত্রিকা দিগদর্শন 1818, পশ্চাবলী 1822, এই ছিল পুরোপুরি অনুবাদ নির্ভর। জ্ঞানোদয় 1831-এ এ হলো অনুবাদ নির্ভরতা একটু কমেছিল, তবে ছিল। অবোধ বন্ধু 1863-তে আরেকটু অগ্রগতি হলো। বালক বন্ধু ব্রাহ্ম সমাজ বার করেছিল এবং এটি ছিল প্রথম সার্থক সম্পূর্ণ ছোটদের পত্রিকা। 1878-এ এসে এতটা সময় লাগলো। প্রথম সার্থক ও পুরোপুরি আধুনিক, একেবারে নতুন একটা ধাপে, নতুন একটা স্তরে গিয়ে উপনীত হলো। ছড়া, ছবি, কবিতা, গল্প, উপন্যাস সব কিছু মিলে ঠাসায় একটা সুন্দর ছোটদের আধুনিক পত্রিকা সখা। 1883 প্রমোদাচরণ সেনের সম্পাদক। গৌরব তিলক এই ঊনবিংশ শতকের বলতে পারি আমরা। বালককে 1885-তে ঠাকুরবাড়ির পত্রিকা, সাথী 1893-এ, সখা ও সাথী 1894-এ, সখা তো নিশ্চয়ই, আর মুকুল 1895-এ। তো তাহলে দেখছি আমরা যে যাত্রা শুরু ছোটদের পত্রিকা হয়েছিল দ্বিতীয় শতকের শেষ ভাগে এসে, পরিপূর্ণতা এলো 70-এর দশকের শেষ ভাগ থেকে 80-এর দশকে এবং 90-এর দশকে। আর এর মুকুটের একেবারে শীর্ষ পাদক হলো সখা এবং মুকুল। 1818 থেকে 1846 পর্যন্ত একটি ভাগ, 1847 থেকে 1891 পর্যন্ত আরেকটি ভাগ, 1891 থেকে 1899 পর্যন্ত আরেকটি ভাগ। 3 ভাগে ভাগ করে আমরা প্রথম ভাগটার নাম দিচ্ছি কলকাতা স্কুল বুক সোসাইটির যুগ, দ্বিতীয় ভাগটা হলো সৃষ্টিশীলতার উন্মেষ পর্ব, তৃতীয় ভাগ হলো নব উত্থান পর্ব। প্রথম ভাগের যে বৈশিষ্ট্য হলো পুরোপুরি অনুবাদ নির্ভরতা, নীতি উপদেশ বিতরণ এবং ধর্মপ্রচার, এই ছিল উদ্দেশ্য অনেকগুলোর। এবং তারপরেরটা হলো, তৃতীয় হলো জ্যোতিচিহ্নের অপরিমিত ব্যবহার, 4 হলো সংস্কৃতাশ্রয়ী ভাষা, 5 হলো সাধু ভাষার গদ্য, 6 হলো প্রধানত প্রবন্ধ, 7 হলো ছড়া কবিতার অনুপস্থিতি, 8 হলো পাঠ্যপুস্তক। আর এই হলো পাঠ্যপুস্তকের যুগ, অনুবাদের যুগ। ছড়া কবিতার তেমন যুগ নয় এটি, হ্যাঁ। এবং পুরোপুরি অনুবাদ নির্ভরশীলতা, সংস্কৃতাশ্রয়ী ভাষা, সাধু ভাষার গদ্য এবং প্রবন্ধ। 1847 থেকে 51 এই যে সময়, এই সময়ের মধ্যে 8টি বৈশিষ্ট্যকে আমি শনাক্ত করেছি। প্রধানত পাঠ্যপুস্তক, প্রধান অংশ প্রবন্ধ, গল্প, উপন্যাস, ভ্রমণ কাহিনী নেই বললেই চলে। তারপরে প্রধান অংশ অনুবাদ, 5 নম্বর হলো কবিতা নগণ্য, 6 নম্বর হলো কবিতার আবির্ভাব, 7 নম্বর হলো ভাবানুবাদ, চিন্তা শক্তির ব্যবহার শুরু হচ্ছে, 8 নম্বর মৌলিক গদ্যের আবির্ভাব হচ্ছে। তাহলে 1 নম্বরে পাঠ্যপুস্তক এখানেও ছিল, 2 নম্বরে প্রবন্ধও ছিল, 3 নম্বরে গল্প উপন্যাস নেই বললেই চলে, তারপরে 4 নম্বরে প্রধান অংশ অনুবাদ, 5 নম্বরে কবিতা সামান্য, আর কবিতার আবির্ভাব তবে কবিতার আবির্ভাব হচ্ছে 6 নম্বরে, 7 নম্বরে ভাবানুবাদ পাচ্ছি, চিন্তা শক্তির ব্যবহার পাচ্ছি, 8 নম্বরে মৌলিক গদ্যের আবির্ভাব হচ্ছে। তো প্রথম এর মধ্যে এই সময়কালটার মধ্যে প্রথম উপন্যাস লেখার চেষ্টা করেছিলেন কাঙাল হরিনাথ 1859 সালে বিজয় বসন্তের নামে। আর সখায় প্রকাশিত প্রথম উপন্যাস 1883 থেকে 10টি সংখ্যায় ভীমের কপাল নামে প্রমোদাচরণ সেন এটি করেছিলেন, তো লিখেছিলেন। তো তারপরে 1891 থেকে 1899 নব উত্থান পর্ব এসে গেল। তখন স্বাধীন চিন্তা শক্তির ব্যবহার হলো, মৌলিক ছড়া কবিতা গল্প উপন্যাসে আবির্ভাব হলো। তাহলে আমরা অতি দ্রুত এবং অল্প সময়ের মধ্যে ঊনবিংশ শতকের 100 বছরের আলোচনাটি তো আপনারা ধৈর্য ধরে এতক্ষণ শুনলেন, এই জন্যে অশেষ ধন্যবাদ। এবং প্রসঙ্গত আবারও শেষবারের মতো আসানসোল গার্লস কলেজের বাংলা বিভাগের প্রধান নাফিসা পারভিন, উপাধ্যক্ষ মুখ্য পৃষ্ঠপোষক ডক্টর সন্দীপ কুমার ঘটক, এছাড়া ডক্টর শ্যামল শেঠ, ডক্টর শাশ্বতী মজুমদার, ডক্টর আভা মল্লিক, রোহিণী কর, ডক্টর মধুমিতা মজুমদার, ডক্টর মাল্যবান চট্টোপাধ্যায়, আলপনা চট্টোপাধ্যায়, দেবাশিস বন্দ্যোপাধ্যায়, ভূতনাথ চ্যাটার্জি, ডক্টর সুজিত
সুরজিৎ জানা, ডক্টর প্রদীপ ঘাঁটি, শুভাশিস ঘোষ ও এই কলেজের বাংলা বিভাগের সব ছাত্রীদেরকে অশেষ ধন্যবাদ দিই এবং এই কলেজের সব ছাত্রীকেই ধন্যবাদ দিই। আর এই বক্তৃতাটি এবং এই আলোচনাটিতে আমাকে অংশগ্রহণের জন্য বারবার আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন বাংলা বিভাগের প্রধান নাফিসা পারভিন এবং উদার আকাশের সম্পাদক ফারুক আহমেদ। আমি সকলকে বিশেষভাবে ধন্যবাদ দিই এবং এই অনুষ্ঠানের আগে একটি ভিডিও দেখানো হয়েছিল, সে ভিডিওটি যারা তৈরি করেছিলেন এবং একটি ছাত্রী তিনি আমার ছবি এঁকেছেন, এত সুন্দর সে ছবি হয়েছে। আমি সেই ছাত্রীটিকে চিনি না, আমি ছাত্রটিকে দেখিনি, ছাত্রীটিও আমাকে কখনো দেখেনি, আমার ছবি দেখে ছবি এঁকেছে। আমি সেই ছাত্রীটির প্রতি ধন্যবাদ জানাই, গভীর কৃতজ্ঞতা জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই এবং এই ভিডিওটি যারা করেছিল তাদের সকলকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিই। সকলের শুভকামনা, সকলের জন্য অনেক 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 ভালো।